জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে গণ আন্দোলনের পূর্বে শ্রীভূমি শহরে আজ দেখা গেল কিছু ব্যতিক্রমী পদযাত্রা। কুচিকাচাদের ব্যবহার করে বাম দলের পক্ষ থেকে বের করা আজকের এই পদযাত্রা নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া। আজকের এই পদযাত্রায় দেখা গেছে অধিকাংশ কচিকাচা বাচ্চারা, যারা আদেও হয়তো কি হচ্ছে তা কিছুই জানে না। উল্লেখযোগ্য যে করিমগঞ্জ জেলার নাম শ্রীভূমি হবার পর থেকে একাংশ লোক সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিলেন। এমনকি আগামী 6 সেপ্টেম্বর তারিখে এই ব্যাপারে নাগরিক কমিটির আহ্বানে এক সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘট সফল করতে আজ বাম দলের পক্ষ থেকে এক পদযাত্রা বের করা হয় এবং তাতে দেখা যায় কচিকাচা বাচ্চারা অংশগ্রহণ করেছে। হিন্দু মুসলমান শুনতে 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 আমার কান ঝালাপালা হয়ে গেছে। আজকাল মানুষ বলি আরো কাউকে দেখিতে পাই না। সেই রবীন্দ্রনাথ শুধু গান লেখেননি, কবিতা লেখেননি। অত্যন্ত কষ্ট করে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা একটা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানানোর জন্য উপস্থিত হয়। এই যে গানগুলো, তার আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেই গানগুলো ঢুকে আছে। সে রবীন্দ্রনাথ কেন বঙ্গ বিভাজনের বিরোধিতা করেছিলেন? কারণ এটা সাম্প্রদায়িক উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা আন্দোলনের একটা কেন্দ্রভূমি। যখন বঙ্গভঙ্গ করা হয়, যখন লর্ড কার্জন বলেছিল দিস ইজ আনসার্টেন ফ্যাক্ট, তাকে আনসার্টেন করার জন্য রবীন্দ্রনাথ শুধু কবিতা লেখেননি, গান লেখেননি। যে অত্যন্ত কষ্ট করে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা একটা অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানানোর জন্য উপস্থিত হয়। তোমার চিন্তা ভাবনা, তোমার আদর্শ, অসাম্প্রদায়িক আদর্শ, উদার মনোভাব, তাকে কিভাবে বিসর্জন দিয়ে তার নামকে ব্যবহার করে 200-250 বছরের সুপ্রাচীন করিমগঞ্জ জেলার নামটাকে পরিবর্তন করা হয়েছে। দেখুন, সময়ের গতিপথে একটা নাম আসে, অঞ্চলের নাম হয়, মানুষের মনে সেই নামটা গেঁথে যায় নিজের নাম। নিজের নামটাও কেউ যদি অপমান করে নিজের নামকে, দুঃখ হয়, কষ্ট হয় আমাদের। আজকে করিমগঞ্জ জেলা সিলেট জেলার একটা মহকুমা ছিল এবং সিলেট জেলার স্বাধীনতা আন্দোলনে কিরকম একটা অভূতপূর্ব অবদান ছিল, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? বিপিনচন্দ্র পাল এই সিলেট জেলারই লোক। স্বাধীনতা আন্দোলনের শুরুতে সেই বিপিনচন্দ্র পালের অবদান কি ছিল? কত জ্ঞানী গুণী ব্যক্তি, স্বাধীনতা সংগ্রামী এই করিমগঞ্জ জেলার ঢুকে এসছেন, যারা শুধু জেলার সীমা ছাড়িয়ে সারা দেশে তাদের পাণ্ডিত্য, তাদের জ্ঞান চর্চা, তাদের মনুষ্যত্ববোধের আবেদন ছড়িয়ে গেছিল। আজকে আমরা রবীন্দ্রনাথের কি ভাবমূর্তি দেখতে পাই? রবীন্দ্রনাথ কোনদিন হিন্দু মুসলিম করেছেন? একটা জায়গায় মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা দেখিয়ে দিন, একটা লাইন দেখিয়ে দিন যেখানে সাম্প্রদায়িকতার পক্ষে। শ্রীভূমি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্যের সংবাদ সম্মেলন, দুর্নীতির অভিযোগ খণ্ডন, বিশেষ টিম গঠনের ঘোষণা। আজ শ্রীভূমি উন্নয়ন পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন পরিষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর বন্টন নিয়ে সম্প্রতি যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগকে তিনি সম্পূর্ণ ভিত্তিহীন বলে খণ্ডন করেন। চেয়ারম্যান ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির প্রশ্নই ওঠে না। এই ধরনের ভুয়া অভিযোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন করছি, কিন্তু কিছু দুষ্ট চক্র টাকা দাবি করছে ঘর দেওয়ার নামে। ওরা কেউ ডেভেলপমেন্ট অথরিটির সাথে ওরা জড়িত না। এছাড়া তিনি আরো জানান, প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি যাতে না হয় সেই লক্ষ্যে তিনি একটি বিশাল টিম গঠন করেছেন। এই টিম পুরো প্রক্রিয়াটির উপর কড়া নজরদারি চালাবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছে যাবে এবং কেউ বঞ্চিত হবেন না। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পুনরায় পরিষ্কার করে দেন যে শ্রীভূমির উন্নয়ন পরিষদ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করাই তাদের প্রধান লক্ষ্য। অফিসে আহ্বান করেছি যারা ডেভেলপমেন্ট অথরিটি যে কাজগুলো আছে সেগুলোর উপরে আমি কিছু আলোচনা করবো, যাতে সাধারণ মানুষ যারা আছে, যারা বেনিফিশিয়ারি প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি যে পারপাসে দেশের গরিব মানুষকে উঠিয়ে আনার জন্য যে স্কিম করেছে, সেই স্কিমগুলো যাতে সঠিকভাবে সঠিক মানুষের কাছে পৌঁছায়, তার জন্য আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। এই জন্য আজকে আহ্বান করেছি আপনাদেরকে জনসাধারণের কাছে এই বার্তাগুলো পৌঁছে দেওয়া, সবার কাছে আপনাদের পত্রিকা বিভিন্ন সময় এখানে আসার পর থেকে আমি শুনতে পাচ্ছি কিছু সংখ্যক লোক এই জিনিসগুলোকে মানুষকে বিভ্রান্ত করে এখান থেকে টাকা আত্মসাৎ করে চলে যাওয়ার চেষ্টা করছে। ভারতীয় ডেভেলপমেন্ট অথরিটির আমরা যারা শ্রীভূমি জেলার আছি, আমি এখানে বসার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে আইডেন্টিফাই করার জন্য মানুষকে একটা সার্ভে টোপ করেছি যে গ্রামের মানুষ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কত পার্সেন্ট আছে, ঘর ছাড়া কত পার্সেন্ট মানুষ আছে, একদম যাদের ছেলে মেয়েরা বাইরে আছে, মা বাবা এখানে আছেন কিন্তু যাদের পুঁজি নেয় না, যার কারণে আজকে বৃদ্ধাবাসে মানে দিনকে দিন বাড়ার প্রবণতা হচ্ছে। এই প্রবণতাগুলোকে কিছু রোধ করার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ঘরগুলো দেওয়ার ব্যবস্থার জন্য চিন্তা করেছেন। আজকে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে আছেন আমার বড়বাবু তুষার চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, বাবন চক্রবর্তী, যিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা এই জেলার কান্ডারি আছেন। আমাদের স্ট্রাকচার অফিসে 13 জন অফিসিয়াল কাজ করে, 3 জন পার্মানেন্ট আছেন আর বাকি সব কন্ট্রাকচুয়াল আছে। 31 জন ফিল্ড স্টাফ আছে, সার্ভে করে, তাদের কোনো স্যালারি নেই। তারা পার ঘরে যাবে, সার্ভে করবে, নাম নিয়ে ঘরের রেটিটিউডগুলো দেবে দিল্লিতে পৌঁছে। এই জন্য পার ঘর সার্ভেতে ওরা 40 টাকা পাবে। এই হচ্ছে আমাদের স্ট্রাকচারাল সিস্টেম। আমাদের 50টা ভিলেজ আছে এই জেলা ডেভেলপমেন্ট অথরিটি। আমাদের যে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিংয়ের যে মাস্টার প্ল্যান এরিয়া আছে, এই মাস্টার প্ল্যান এরিয়া 50টা গ্রাম আছে। এই 50টা গ্রামের মধ্যে আছে মোবারকপুর, বাকরশাল পার্ট 2, বাকরশাল পার্ট 3, চরিশা, চোরাপুরি, বেলমজুরি, বাগান, মেডল পার্ট 1, মেদল পার্ট 2, মেদল পার্ট 3, কৈবর্ত পাবন, কানিসাইড পার্ট 1, কানিসাইড পার্ট 2, উমাপতি, বনমালী পার্ট 1, বনমালী পার্ট 2, দিনাজপুর, আম্বরখানা, ধরকোনা, কেশর কাপন, জিপ চক পার্ট 7, জিপ চক পার্ট 4, চাঁদশিগুনা চক, কালাচাঁদ, বটরসি পার্ট 1, বটরসি পার্ট 2, আদাগান্ধী, বগিসগি, বনমালী, বিস্কুট, চাঁদপুর, দ্বীপ তিত্তে, রামনগর, ফরিদপুর, কেশর কাপন চক, কেশর কাপন পার্ট 3, কর্ণমধু পার্ট 3, কর্ণমধু পার্ট 4, মাইজগ্রাম পার্ট 1, মাইজগ্রাম পার্ট 3, মাইজগ্রাম পার্ট 4, পানিরঘাট, পনিরঘট, 15 ঘর, সাদারাশি পার্ট 1, সাদারাশি পার্ট 2, তাজপুর, কর্ণমধু পার্ট 5, জিনাহামরা, নন্দমপুর পার্ট 1, নন্দমপুর পার্ট 1, শ্রীভূমি মিউনিসিপ্যাল এরিয়া। এই 50টা টাউন এরিয়া, এই হচ্ছে আমাদের এরিয়া অনুপালন। আমরা বিভিন্ন সময় আসার পরে আমি শুনেছি এইসব বিভিন্ন জায়গায় যায়,
এখন আপনি নীলাবাজার থেকে কিন্তু পয়সা আনেন, তো আমি আশা করি যখন এই খবরগুলো শুনেছি তার পরিপ্রেক্ষিতে আমরা কী কাজ করেছি, আমরা আমাদের সব স্টাফকে আইডেন্টিফিকেশনের জন্য এরকম আই কার্ড করে দিয়েছি। এই আই কার্ডটা করার মুখ্য কারণ কি, শোনা যায় যে আমাদের স্টাফ গিয়ে পয়সা নিয়ে আসবে, কিন্তু আমাদের কোনো স্টাফ যাচ্ছে না, মানুষ যাচ্ছে গিয়ে বলছে যে আমি ডেভেলপমেন্টের লোক, আপনাদের গ্রামের ঘর আমি করে দিব, এই করবো সেই করবো করে পয়সা নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এরকম করে দিয়েছি। আমি আরেকটা কাজ করেছি যে আমাদের যারা ফিল্ড স্টাফ আছে এই 50টা এরিয়ার মধ্যে 31 জন ফিল্ড স্টাফকে আমি 3 জন করে এক ভিলেজের দায়িত্ব দিয়েছি। এই ভিলেজ থেকে এই 3 জনের বাইরে কেউ ঢুকতে পারে, এই 3 জন করে যাবে, ওরা গিয়ে তার আইডেন্টিফাই করবে বেনিফিশিয়ারিজকে, করে সে তার নাম রেজিস্টার করাবে অনলাইন রেজিস্ট্রেশন। আমরা আগামীতে প্রায় 5,090 ঘর শ্রীভূমি জেলায় আমাদের টেরিটরি থেকে দেব। এর মধ্যে আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় অনলাইন অ্যাপ্লিকেশন 15,000 জমা পড়েছে। 15,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এই যে 15,000 জমা হয়েছে, এটা কীভাবে আমরা ডিস্ট্রিবিউশন করি, মানে মোড অফ ডিস্ট্রিবিউশন কী হবে, এটা তো সেন্ট্রালি হবে। গভর্নমেন্টের টাকা দিল্লি থেকে ডাইরেক্ট তার কাছে আসবে, অনলাইন দেবে, অনলাইনে তার নাম ডাইরেক্ট দিল্লিতে যাবে, দিল্লি থেকে এটা পাঠাবে এখানে ফর ভেরিফিকেশন whether they are justified or not, whether they are the real people, they are Indian people, এইসব জিনিস আমরা সার্ভে করে দিল্লিতে জানাবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে এইবার যারা আমরা করবো, প্রথমভাবে এটা আপনাদেরকে আমি জানানো প্রয়োজন মনে করছি যে করিমগঞ্জে আমি চাই আপনাদের সহযোগিতায় সমস্ত সঠিক মানুষের কাছে এই বার্তা পৌঁছে, যাতে আমরা সঠিক মানুষকে নির্ণয় দিতে পারি কী হয় সমস্যাটা এই ডিপার্টমেন্টে। যেমন আজকে আমাদের কাছে অনেক লোক আসে, সে কালকে আমি বললাম যাও তুমি অনলাইন করে আসো, সে যাবে অনলাইন করবে, অনলাইন করে কী হবে পরশু দিন থেকে সে আবার আসতে হবে, আমারটা হবে না কী করে হবে, তার বুঝতে হবে যে 15,000 অ্যাপ্লিকেশন লাইভ উইথ আওয়ার অফিস, 15,000কে মানে ডিসক্লোজ যখন হবে তখন আপনার চান্স হবে। 15,000-এর আগে তো আপনারটাকে আমি আগে দিতে পারবো না, যে এই কথাগুলো সাধারণ মানুষ বুঝে না। তা আপনাদেরকে এইটুকুন হেল্প আমাকে করতে হবে এই বিষয়গুলো নিয়ে, যাতে আমরা এটা করতে পারি। এরা যখন বাছাই করবে, এদের বাছাই শেষ বাছাই থাকবে না, এই বাছাইকে আমি ডিসির কাছে পাঠাবো, একজন এডিসিকে দিয়ে ভেরিফাই করে আমার কাছে পাঠাবো, এডিসি ভেরিফাই করে দেওয়ার পরে আমরা যেটাকে ফাইনালি অ্যাপ্রুভ করবো। এসপিকেও দিব এক কপি দিয়ে বলবো আপনি ভেরিফাই করে আমাকে ইনফর্ম করুন। থ্রু এসপি অ্যান্ড ডিসি লাইনের ভেরিফিকেশন এইভাবে হবে। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার পর আমরা ফাইনাল লিস্ট এখানে বানাবো, বানিয়ে আমরা আমাদের জায়গায় পৌঁছাবো। এইভাবে এই কথাগুলো আপনাদের কাছে জানাবার জন্য আজকে আহ্বান করা। দ্বিতীয় কথা, আমি আমাদের তাদেরকে বলবো যে উনি আপনাদের কাছে যেটা বলবেন, গভর্নমেন্ট দুজন গাইডলাইন করেছে দিয়েছে, আমি আসার পর আমরা এখানে হয়েছে যে বিল্ডিং কনস্ট্রাকশনের রেসপন্সিবিলিটি আমাদের হাতে দিয়েছে, সেটা উনি আপনাদেরকে জানাবেন। এনভায়রনমেন্ট অ্যাক্ট এনভায়রনমেন্ট করিয়া এখন দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে প্ল্যানিং পারমিট যেটা ইস্যু করবো ডেভেলপমেন্টের জন্য, একটা বিল্ডিং বানাইতে হইলে এবং অ্যাপ্লিকেশনটা বানাইতে লাগবো ডেভেলপমেন্টের জন্য। থ্রু আরটিপি রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে, রেজিস্টার্ড প্ল্যানিং যারা আছে তারা কাছে জমা দিবা, এটা আমি আমরা। তো এখান থেকে প্ল্যানিং পারমিট যে সময় ইস্যু হইব, এরপরে যাইব নেক্সট হইল বিল্ডিং পারমিশন। নেক্সট বিল্ডিং পারমিশন হইব যে মিউনিসিপালিটি এরিয়ার যেটা আছে মিউনিসিপালিটি দিব, বা পঞ্চায়েতরা এরিয়ার যেটা আছে এরা বা পঞ্চায়েত। কিন্তু প্রথম প্ল্যানিং পারমিট এখান থেকে যাওয়ার পরে এগুলা পারমিট এটা যেটা দেওয়া হইব, এটা প্ল্যানিং পারমিটের লাগে একটা স্পেসিফাইড ফর্ম আছে। এই ফর্মে
অ্যাপ্লিকেশন জমা দিতে লাগবে, ফর্ম ক্লিয়ার হবে, এই প্ল্যান ড্রয়িং এগুলা সব দিয়া এটাও এবং আর্টিফিক্ট দিতে করতে হবে, রেজিস্টার ইঞ্জিনিয়ার হতে এটা করতে লাগবে এবং এই রেজিস্টার প্ল্যানার যেভাবে বানানো হয়েছে এটা গুয়াহাটির ডাইরেক্টর টাউন মিটিংয়ে ফলো করিয়া সব ইঞ্জিনিয়ারকে এটা অ্যাপ্লিকেশন করাতে মহাদেশের ন্যাশনালকে দিচ্ছে, তো তারা রেজিস্ট্রেশন দিচ্ছে। তো ইন্ডিভিজুয়াল যখন কয়েকটা কাম আছে এবং কয়েকজন ইন্ডিভিজুয়াল ইঞ্জিনিয়ারও আছেন, তারা এই কাজটা করে এই নতুন এই সিস্টেমে এবং বিল্ডিং পারমিশনগুলো এইরকম যাতে মানুষের বিভ্রান্ত না হয়। অনেক মানুষ যাতে এমনি দিয়ে আমার ঘরের ঘর বানাইতাম, আমার এটা পারমিশন, কিন্তু মানুষের এখন এই জিনিসটা এবার হয়েছে না, যাচ্ছে না, কি আছে এগুলো ম্যাক্সিমাম এখন অনলাইনেই কিছু কিছু যেটা একতলা দুতলা এই বিল্ডিংগুলো অফলাইনে হয়, আমার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত। 6 সেপ্টেম্বর সাধারণ ধর্মঘট পুরোপুরি বিরোধিতা করলেন শ্রীভূমি বিজেপি পদাধিকারীরা। বুধবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতি ভবনে সাংবাদিকদের ডেকে এনে বিজেপি পদাধিকারীরা স্পষ্ট সুরে বলেন, যেখানে ক্যাবিনেট সিদ্ধান্ত মতে করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হয়েছে, সেখানে অযথা বিরোধীরা লম্পজম্প করছেন করিমগঞ্জের নাম বহাল রাখার জন্য। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে গোলমেলে পাকানোর অপপ্রয়াস নেওয়া হচ্ছে কিনা তা সন্দেহ করছেন দলের অনেকেই। রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস উল্লেখ করেন, স্ট্যালিন, মাও সেতুং যাদের সংস্কৃতি, তারা কেমন ভাবে কবিগুরুকে মান্যতা দেবেন, তার জন্য কবিগুরুকে বুর্জোয়া কবি বলে সম্বোধন করেন তারা। হয়তো সাধারণ ধর্মঘটের মাধ্যমে তাদের অন্য কোনো চিন্তাধারা রয়েছে কিনা তাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এমনটা মত ব্যক্ত করেন সরাসরি মিশন বাবু। অসম সরকার শ্রীভূমি নামকরণ দিয়েছেন, তার জন্য সরকারের সঙ্গে তারা থাকবেন বলে অকপটে উল্লেখ করেন তিনি। 6 সেপ্টেম্বর বিরোধীদের ডাকে সাধারণ ধর্মঘট করিমগঞ্জ নাম বহাল রাখার জন্য তাতে জনগণেরা তীব্র বিরোধিতা করবেন বলে আত্মবিশ্বাসের সুরে বলেন তিনি। প্রাক্তন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য পরিষ্কার ভাষায় বলেন, যখন করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমির নাম দেওয়া হয়েছিল তখন তার বিরোধিতা কেন করেননি? যখন শ্রীভূমির নামকরণ যখন বেশিরভাগ জনগণেরা মেনে নিয়েছেন, তখন সাধারণ ধর্মঘট ডাক দেওয়ার কি উদ্দেশ্য রয়েছে? সেখানে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমির নাম বিজেপি সরকার দৃঢ় পদক্ষেপ নিয়েছে, তাই বিজেপি সরকারের বিরোধিতা করতে সাধারণ জনগণকে উস্কে দেওয়া ছাড়া আর কিছু নেই। শ্রীহট্ট যারা মানেননি তারা তো শ্রীভূমি কিভাবে মানবেন? বিরোধীদের দিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি। অন্যান্যদের মধ্যে বিশ্বরূপ ভট্টাচার্য, অমরেশ রায় প্রত্যেকেই বিরোধীদের ডাকা সাধারণ ধর্মঘটের তীব্র নিন্দা জানান। যেহেতু সাধারণ জনগণ মেনে নিয়েছেন শ্রীভূমি নামকরণ হওয়ার, তাই সাধারণ জনগণ তাদের ডাকা ধর্মঘট মেনে নেবেন না, পুরোপুরি প্রত্যাখ্যান করবেন বলে অকপটে উল্লেখ করেন। স্বাগত ভাষণে জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক বলেন, করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামকরণ দীর্ঘদিনের দাবি ছিল, তা পূরণ হওয়ায় যথেষ্ট সন্তুষ্ট। শ্রীভূমি নামকরণ ক্যাবিনেট সিদ্ধান্ত নেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন দলীয় প্রত্যেকেই। এই শহরে পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব মহাশয়, আমাদের বরিষ্ঠ কার্যকর্তা তথা এই জেলার 3 সভাপতি তথা রাজ্যিক স্টেট কমিটির মিডিয়া প্যানেলিস্ট, আজকে রাজ্যিক কমিটির সদস্য অমরেশ দাও এখানে উপস্থিত আছেন এবং আমার জেলা কমিটির সদস্যরা এখানে উপস্থিত আছেন। সবাই আমরা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী আসাম সরকার কর্তৃক আমাদের সিদ্ধান্ত অনুসারে 19 নভেম্বর 2024 ইংরাজিতে আমাদের এই শহর বা এই জেলা নাম পরিবর্তন করে আমাদের অনেক দিনের আমাদের ডিমান্ড ছিল, আর এই ডিমান্ড অনুসারে আমাদের নাম পরিবর্তন করে শ্রীভূমি জেলা রূপান্তরিত করা হয়েছে। আর এই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তথা আমাদের এই জেলার নাগরিকরা অত্যন্ত গর্ববোধ করেছেন যে আমাদের সরকার আমাদের যে ডিমান্ড ছিল সেই ডিমান্ডটা ফুলফিল করেছে। কারণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই শহরে যখন এসেছিলেন তখন উনি এই শহরের সৌন্দর্য মুগ্ধ হয়ে এই শহরের নাম শ্রীভূমি শহর উনি রেখে গিয়েছিলেন। আজকে ভারতবর্ষ যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে চলছে, আজকে আমাদের এই দেশে আমরা 370 ধারার মতো আমরা পরিবর্তন করতে সক্ষম হয়েছি।
জনগণের আশীর্বাদে আমাদের ক্ষমতা আসার কারণে। আজকে আমাদের দীর্ঘদিনের আমাদের রাম মন্দির আমরা এই প্রতিষ্ঠাতা করতে সক্ষম হয়েছি। একইভাবে আমাদের এই শহরের দীর্ঘদিনের দাবি ছিল এই শহরের নাম তথা এই জেলার নাম শ্রীভূমি হবে, এবং আমাদের সরকার আমাদের এই দাবি পূরণ করেছেন এবং আমরা জেলার নাগরিক হিসাবে আমরা সবাই গর্বিত। আজকে ইদানিংকালে কিছু মানুষ যারা সবসময়ই জনসাধারণের সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক থাকে না, আর ভোটের সময় বিভিন্ন দাবি দাবা নিয়ে ওনারা রাজনীতিকে গরম করতে চায়। আর এইভাবেই আজকে যেটা আমাদের সুন্দরভাবে আসাম এগিয়ে চলছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসাম ভারতবর্ষের মধ্যে 5টি রাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত হয়েছে। আসাম উন্নতির দিকে এগিয়ে চলছে, আরও উন্নতি হবে, আমরা আসামের মানুষ সবাই উপকৃত হব। আর সেই সময় আসামকে কিভাবে আজকে এই উন্নতির থেকে সরিয়ে অন্যদিকে নেওয়া যায় এই লক্ষ্যে ওনারা বিভিন্নভাবে জনসাধারণকে বিভ্রান্তি করছে। আর এর একটি পদক্ষেপ নিয়েছেন ওনারা যে কেন এই শহরের নাম বা এই জেলার নাম শ্রীভূমি রাখা হলো, পূর্ববর্তী করিমগঞ্জ কেন পরিবর্তন করা হলো, এই নিয়ে একটা যে গন্ডগোল পাকানোর যে প্রয়াস, এই প্রয়াসকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের এখানের আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন, আমরা সবাই মুখ্যমন্ত্রীর সঙ্গে, আমরা এই সরকারের সঙ্গে আছি এবং আমরা এই শহর তথা আসাম যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সবাই বিগত পঞ্চায়েত নির্বাচনে আমরা যারা গ্রামের মানুষ আছি আমরা সবাই বুঝিয়ে দিয়েছি এই সরকারের সঙ্গে উন্নতির কারণে, ডেভেলপমেন্টের কারণে আমরা সবাই সরকারের সঙ্গে আছি। আজকে ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ ভারতীয় জনতা পার্টির নিচে এসে দাঁড়িয়েছেন এবং সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন, আমাদের ভারতবর্ষ রাষ্ট্রকে শক্তিশালী করছেন। এই লক্ষ্যে আমরা সবাই কাজ করছি। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা নাগরিকদেরকে সচেতন করতে চাই যে যারা এই বিভ্রান্তি সৃষ্টি করছেন ওনাদেরকে সারা বছর কোনো কাজ কামে আপনারা দেখতে পাবেন না। আর যখনই নির্বাচন আসবে, আপনারা সবাই অবগত আছেন যে সামনে 26-এ নির্বাচন আসছে, আর এই নির্বাচনকে সামনে রেখে এই অঞ্চলে কোনো বিভ্রান্তি সৃষ্টি করা যায় কিনা, ওদের দিকে মানুষ কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারে কিনা, এইভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ওরা যে বিভিন্নভাবে তৈরি করবে, এই কারণে আজকের দিনে সবাইকে সচেতন থাকার আহ্বান আমি জানাচ্ছি। আর এখন আমাদের মধ্যে এখানে এই সাংবাদিক সম্মেলন উপস্থিত আছেন আমাদের রাজ্যসভার প্রাক্তন সংসদ কিষণ রঞ্জন দাস মহাশয়, আমাদের বক্তব্য রেখেছেন, আমাদের পৌরপতি মহাশয় বক্তব্য রেখেছেন, ভীষণদা একদম তাৎপর্যপূর্ণ কথা বলেছেন আপনাদের সঙ্গে। দেখুন, এই 6 তারিখের যে ধর্মঘট যেটা আহ্বান করেছে, 3 জন বক্তার বক্তব্যে বিষয়গুলো উঠে এসেছে। যারা এই বন্ধের আহ্বায়ক মণ্ডলী যারা দেখলাম, যারা বিভিন্নভাবে সাংবাদিক বৈঠক করছেন, বক্তব্য রাখছেন, কর্মশালা করছেন, তাদের প্রত্যেকের সামাজিক দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক আদর্শ প্রত্যেকের পরস্পর বিরোধী আছে। এই জেলা সদরে সবাইকে মোটামুটি করে চিনি, সবার দেখা আছে। যারা বসেছেন তারা প্রায় বৎসর পূর্ণ হতে চলেছে, 2 মাস বাকি আছে নাম পরিবর্তনের। তো এতদিন তারা কোথায় ছিলেন? মূল বিষয় হচ্ছে, গতকালকে সাংবাদিক বন্ধু জেলা আয়ুক্তের কার্যালয়ে আমাকে প্রশ্ন করেছিলেন, গতকালকেও বলেছি, আজকে সেই কথা আবার পুনরুত্থাপন করছি যে তাদের হাতে কোনো কাজ নেই, নির্বাচন সামনে আছে, কোনো একটা কিছু করে মানুষের কাছে অন্ততপক্ষে যাতে পৌঁছানোর চেষ্টা করতে পারে, আর সেই চেষ্টায় ওনারা নিয়োজিত হয়েছে। আজকের দিনে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই আসাম প্রদেশ বা এই শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক শক্তিতে এক অপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিগণিত হয়েছে। আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট, এসইউসিআই সহ আরও যারা আছেন সবাই একসঙ্গে মিলে
বিজেপি সরকার এই জেলার নাম পরিবর্তন করেছে, তার বিরোধিতা করতে হবে, আর তার জন্য সবাই মিলে এক মঞ্চে বসে বিজেপির বিরোধিতা করছে। তাদের একার দ্বারা কোনো দলের সেই ক্ষমতা নেই। কমিউনিস্টদের সম্পর্কে বলার কোনো কিছু নেই, কথা বলেছেন কমিউনিস্টদের তাদের অতীত সম্পর্কে দুই একটি কথা এমনি সাধারণ মানুষ বলে থাকেন যে কমিউনিস্টরা তো চীনে বা অন্যান্য রাষ্ট্রে যখন বামপন্থী রাষ্ট্রে যখন ছিল, বামপন্থী সরকার ছিল বিভিন্ন রাষ্ট্রে, ওই জায়গায় যখন বৃষ্টি হতো তখন নাকি ভারতবর্ষে তারা মাথায় ছাতি দিয়ে আসতেন। আজকের দিনে ভারতবর্ষ তো শেষ, পৃথিবীর বুক থেকে বামপন্থা বিলুপ্ত হয়েছে। আর এখানে বসে বামপন্থীরা হাতে গোনা যে 2-4 জন আছেন তারা কংগ্রেসকে দূষর বানিয়ে এখন শ্রীভূমির বিরোধিতা করছে। এখানে বলা হয়েছে শ্রীহট্ট বিভাগ কিভাবে হয়েছিল সেই কথা উঠে এসেছে, গণভোটের কথা উঠে এসেছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার বুকে প্রথম নোবেল প্রাপক, যে কালোজয়ী কবিতা যেটা রচনা করেছিলেন, বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাচিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ওই শ্রীহট্ট থেকে যে শ্রীভূমি যেটা এসেছিল, সেই শ্রীহট্ট কাদের কুটচালে সেই রাষ্ট্রসীমা হতে নির্বাসিত হয়েছিল, সেটাও আজকের দিনে আবার ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের পূর্বসূরি, আমাদের পূর্বপুরুষরা, আমরা তখনও চাইনি, আমরা এখনো চাইছি না যে শ্রীভূমি নাম এখানে থাকুক, আমরা সেটার বিরোধিতা করছি। ওই সময় ওনারা শ্রীহট্টের বিরোধিতা করেছিলেন, পরে শ্রীহট্ট বিভক্ত হয়েছিল, সিলেট ভাগ হয়েছিল, আমাদের মতো অগণিত মানুষকে চিরতরে এই দেশের বুকে তারা রিফিউজি বা বাস্তুহারার তকমা সেটে দিয়েছিলেন। আর আজকের দিন অবধি আবার ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে রাজ্যে আসার পর যখন এই শ্রীহট্টের বিভক্ত অংশের সেই পুরনো দিনের সেই সুন্দরী শ্রীভূমি কবিগুরুর রচনা যেটা আছে, কালোজয়ী রচনা, তাকে সামনে রেখে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জেলা, আজকের দিনে এই জেলায় বসবাসকারী অগণিত মানুষের দাবিকে মর্যাদা দিয়ে যখন জেলার নাম পরিবর্তন করলেন,